বন্ধুরা, আজ যে গল্পটি বলছি একদম শেষ পর্যন্ত শুনবেন। মোড় নেওয়া সত্য। আমার নাম রিমা। স্বামী নিজাম বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করছে। মিস্ত্রি কাজ করে সংসার চলে, কিন্তু ভবিষ্যৎ চলে না। প্রতি মাসে টাকার ঘাটতি, ৩ বছরে ৪০,০০০-এর মতো খরচ। তবু এখনও বিদেশ যাওয়ার পথ খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ গ্রামের একজন প্রবাসী ভিসার সুযোগ দিল, কিন্তু লাগবে ৩,২০,০০০ টাকা। আমাদের হাতে কিছুই নেই। অনেক আলোচনার শেষে সিদ্ধান্ত নিলাম, নিজামের ছোট ভাইয়ের কাছে গেলে হয়তো আশা আছে। তার নাম রাসেল। সরকারি ভালো চাকরি করে, অবিবাহিত, বড় বাসায় একা থাকে। বিকেলে রাসেলের বাসায় পৌঁছতেই সে অবাক। হঠাৎ কি কারণে, কোন কাজ? অনেক প্রশ্ন করল, আপ্যায়ন করল, কিন্তু উদ্দেশ্যের কথা তখন বলিনি। রাতে খাওয়া শেষে নিজাম বলল, আমি একটু আরেক ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি। রাসেল হাসতে হাসতে বলল, রাতে না আসলে কিন্তু ভাবিকে আমি আটকায়া রাখব। আমরা হাসলাম, কিন্তু কথার ভেতরের অর্থ বুঝিনি। নিজাম সেদিন রাতে ফেরেনি। নতুন জায়গা, নতুন বিছানা, অজানা অস্বস্তি। সকালেই রাসেলকে টাকা বিষয়ক কথা বললাম। রাসেল বলল, টাকা জোগাড় করতে সপ্তাহ লাগবে, কবে দরকার? আমি বললাম, 10 দিনের মধ্যে পেলে চলবে। রাসেল নিজামের দিকে তাকিয়ে বলল, আগামী সোমবার এসো, কিছু টাকা দেব, বাকি যা অন্য কোথাও দেখো। হঠাৎ নিজাম মুখে কৌতূহল জাগা এক হাসি নিয়ে বলল, তাহলে আমি রিমাকে এখানে রেখে যাই। সে থাকবে, তুমি টাকা জোগাড় করলে পাঠিয়ে দিও। আমি আপত্তি করলাম। নিজাম আমাকে একপাশে নিয়ে বলল, তুমি এখানে থাকলে টাকার ব্যাপার নিশ্চিত হবে, আর দেখা গেলে বেশি পাওয়া যেতে পারে। আমি রয়ে গেলাম। নিজাম চলে গেল। দিনে রাসেল একটিও দুষ্টুমি করেনি। রাতে ডাকলেও আমি সাড়া দিইনি। রাতে আমি ঘুমন্ত ভান করলাম, আর সে চলে গেল। ঘুম ভেঙে গেল, কিন্তু ভান করেই শুয়ে রইলাম। ঘটনার অর্থ বুঝলাম, কিন্তু কিছু বলিনি। সকালে আবার আসার মুহূর্ত। রাসেল আমাকে ফোন দিল, হাতে রেখে বলল, কোনো প্রয়োজন হলে ব্যবহার করো, অফিসে যাচ্ছি। কিছুক্ষণ পর ফোন বাজল। রাসেল বলল, ভাবি, একজন আপন মানুষ আসবে, হাতে 1,00,000 টাকা নিয়ে, খুব ভালো করে আপ্যায়ন করবেন। দরজায় নক পড়ল। দরজা খুলতেই একজন বিশাল লম্বা, গায়ের রং কালো, কিন্তু অদ্ভুত আচরণের মানুষ। সে খুব ভদ্র আচরণ করল, আমার হাতে 1,00,000 টাকা দিল, আর চলে গেল। বিদায়ের মুহূর্তে তার কথা এখনও কানে বাজে, সম্ভব হলে আবার আসব। বিকেলে রাসেল ফিরে এলো। টাকা দেওয়ার খবর শুনে অবাকের মতো আচরণ করল। এমনি এমনি টাকা? বুঝলে তো, পৃথিবীতে কিছুই এমনি এমনি হয় না, বিনিময় সবাই চায়। তার কথার মানে বুঝে গিয়েছিলাম, কিন্তু নীরব ছিলাম। রাতে আরেক অতিথি আসবে বলল। রাত 10টায় দরজায় আঘাত। রাসেল দরজা খুলল। লোকটি প্রথম প্রশ্ন, ভাবি কোথায়? রাসেল সরাসরি তাকে আমার ঘরেই নিয়ে গেল। সেই রাতের পর সকালে ঘুম ভাঙল। টেবিলে আবার টাকা। রাসেল অফিসে যাওয়ার সময় আজ কিছু বলেনি। দিনে দরজা বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ দরজা খুলে কেউ ঢুকল। ভেবেছিলাম রাসেল, ঘুমের ভান করেই শুয়ে রইলাম। কিন্তু কাছে এসে দাঁড়ানো মানুষটা রাসেল না। আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম, আপনি কে? লোকটি গম্ভীরভাবে বলল, আমাকে কেউ পাঠায়নি, আমি পাশের বাসায় থাকি। এই বাসাগুলো মালিক আমি। সে সব জানত, আমাদের টাকার সমস্যা, আমার ঢাকা, রাসেলের লোভ, সব কিছু। তারপর বলল, তোমাদের আর কিছুই লাগবে না, যত টাকা লাগে আমি দিচ্ছি। দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে, যারা বিনিময় চায় না। সে টাকা এনে হাতে দিল, আর বলল, আজ থেকেই চলে যেতে পারো, কাউকে বলবে না। শুধু মনে রেখো, প্রতিদান সবসময় শরীর নয়, কখনো কখনো সম্মান। পরের দিন সকালে রাসেল আমাকে বাসস্ট্যান্ডে নামিয়ে দিল। নিজাম বিদেশ চলে গেল কয়েকদিনের মধ্যে। কিন্তু একটা প্রশ্ন আজও আমার বুকের ভেতর জ্বলছে।
সত্যিকারের সাহায্য কে করেছিল? রাসেল, যারা রাতে এসেছিল, নাকি সেই চুপচাপ মানুষ? এখনও জানি না, আর হয়তো কোনোদিন জানতেও পারব না। নিজাম বিদেশ চলার পর প্রথম মাস সবকিছু শান্ত ছিল। প্রতিদিন ফোন, ভিডিও কল। রিমা, তোমার কষ্ট শোধ করে দেব, আর কোনোদিন তোমাকে অপমানিত হতে দেব না। এই কথাগুলো শুনে বুকটা নরম হয়ে যেত। 3 মাস কেটে গেল, টাকা আসতে শুরু করল, জীবন আবার গুছিয়ে উঠছিল। কিন্তু একদিন হঠাৎ নিজাম ফোন করে বলল, রিমা, আমি কয়েকদিন ধরে খুব নার্ভাস লাগছে, কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি অবাক। কে? কেন? নিজাম বলল, জানি না, কাজ থেকে বের হলে, বাসে উঠলে, বাজারে গেলেও মনে হয় কেউ আমাদের চেনার মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। এরপর 2 দিন কোনো খোঁজ নেই, ফোন ধরে না, মেসেজ দেখে না। 3য় দিনে নিজাম ফিরতি ফোন দিল, কিন্তু কণ্ঠ কেমন যেন বদলে গেছে, খুব চুপচাপ, তীব্র গম্ভীর। রিমা, কেউ আমার সবকিছু জানে, কে আমাকে কত টাকায় বিদেশ পাঠিয়েছে, কোথা থেকে কে সাহায্য করেছে, এমনকি তুমি রাসেলের বাসায় ছিলে, সেও সব জানে। আমার বুক কেঁপে উঠল। কে বলেছে এসব? নিজাম বলল, একজন লোক হঠাৎ এসে বলল, কারো সম্মানের বিনিময়ে নেওয়া টাকা কখনো শান্তি দেয় না। আমি স্তব্ধ। নিজাম বলল, লোকটার নাম বলেনি, শুধু বলল, আমি খুব কাছেই আছি, ভুলে যেও না। আমি তাড়াতাড়ি বললাম, বিদেশের দেশে এত কিছু কেউ জানবে কিভাবে? এগুলো তোমার টেনশন, কাউকে বিশ্বাস করো না। নিজাম বলল, লোকটা আমার দেশের ঠিকানা পর্যন্ত বলেছে, রাসেলের নামও বলেছে। এবার প্রথমবারের মতো তার গলার স্বর ভেঙে গেল। রিমা, তুমি কি আমার অজান্তে কিছু করেছিলে? প্রশ্নটা শুনেই শ্বাস আটকে গেল। আমি কান্না থামিয়ে বললাম, নিজাম, তোমাকে টাকা দিতে আমি শরীর বিক্রি করিনি, এটা বিশ্বাস করো। নিজাম কিছুক্ষণ নীরব রইল, ধীরে বলল, বিশ্বাস করি, কিন্তু সেই লোক, তার চোখের ভেতর এমন কিছু ছিল যেন সবকিছু সে দেখেছে, জানে, মনে রেখেছে। এরপর কিছুদিন সব ঠিক ছিল। 3 মাস পর আবার ঝড়। নিজাম বলল, আজ লোকটা আবার এসেছে, বলেছে সময় হয়ে গেছে। এর মানে কি রিমা? সে কি চায়? আমি সান্ত্বনা দিলাম, হয়তো প্রতারণা, গুরুত্ব দিও না। নিজাম বলল, যদি প্রতারণা হয়, তবে সে গতরাতে আমার রুমের ডিটারজেন্ট বোতলে একটা চিরকুট রেখে গেল কিভাবে? আমার শির দ্বারা শীতল হয়ে গেল। নিজাম ফিসফিস করে চিরকুটের লেখা পড়ে শোনাল, বিনিময় আমি কখনো চাইনি, কিন্তু যেদিন তোমরা আমাকে সন্দেহ করবে, সেদিন থেকেই আমার প্রাপ্য শুরু হবে। এই কথা বলেই লাইন কেটে গেল। এরপর আবার নিস্তব্ধতা, আর কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই। 4 দিন পর ভিডিও কল এলো। নিজামের মুখ শুকনো, চোখ লাল। রিমা, আমি এখনও হিসেব করতে পারছি না, ওর প্রাপ্য আসলে কি? আমি কাঁদতে কাঁদতে বললাম, বাড়ি চলে এসো, ছেড়ে দাও সব। নিজাম মাথা নাড়ল, পালালেও আরও কাছাকাছি আসবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছ? কি? আমি জিজ্ঞেস করলাম। নিজাম ধীরে বলল, লোকটা যখনই আসে, সে কখনো টাকা দেয় না, কখনো টাকা চায়ও না। তাহলে? আমি শ্বাস রুদ্ধ করে জিজ্ঞেস করলাম। নিজাম হাসল, কিন্তু সেই হাসিতে ছিল ভয়, মৃত্যু, অচেনা আতঙ্ক। হয়তো আমরা যেদিন ওর আসল বিনিময়টা বুঝব, সেদিনই শেষ দিন হবে। লাইন কেটে গেল, আর সেই রাত থেকে নিজাম অদৃশ্য। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আমাদের টাকা আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নেই। এখন মাঝে মাঝে আমার দরজায় অদ্ভুত নখ পড়ে। দরজা খুলে দেখি, সামনে কেউ নেই, শুধু মেঝেতে রাখা একটা ছোট কাগজ। বিনিময় কেউ আটকাতে পারে না।